তোমরা কারা মা? আমাকে একটু উদ্ধার করো এখান থেকে। আপনি এমন আশীর্বাদ করতে পারবেন যাতে মানে আমি 2 দিনের মধ্যে বড়লোক হয়ে যাই? হ্যাঁ, পারবেন? ব্যাস, জমিদারের ঘর থেকে টাকা হাতিয়ে নিয়েছি, আর এখানে থাকা যাবে না। রাতের মধ্যেই গা ঢাকা দিতে হবে। আমি তো শুধু এখানে এসে উঠেছিলাম, মানে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। মানে আমি এদের কোনো ক্ষতি করিনি। দিদি, তাড়াতাড়ি চল। এই ঝড় বৃষ্টির মধ্যে আমগুলো সব নিচে পড়ে গেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে আমগুলো কুড়িয়ে নি, না হলে যে চুরি করে নেবে। ঠিকই বলেছিস বোন, তাড়াতাড়ি চল, না হলে কিন্তু চাপে পড়ে যাব আমরা খুব। কেউ আছো? আমাকে একটু জল দাও, আমাকে বাঁচাও, এখান থেকে উদ্ধার করো। কে কোথায় আছো? আমাকে উদ্ধার করো। শুনতে পাচ্ছিস? কার যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। এই সময় এখানে কে এলো? আওয়াজটা ওই পাশের ওই আম গাছটার নিচ থেকে আসছে বলে মনে হচ্ছে। তাড়াতাড়ি চল তো দিদি, আমরা গিয়ে দেখি কেউ আছে কিনা ওখানে। তোমরা কারা মা? আমাকে একটু উদ্ধার করো এখান থেকে। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না একদম। আমাকে এখান থেকে ফেলে দিয়ে চলে গেছে। সে কি, বৃষ্টির মধ্যে কারা আপনাকে এভাবে ফেলে দিয়ে চলে গেল এখানে? দিদি, এখন প্রশ্ন না করে ওনাকে ঘরে নিয়ে চল, না হলে ওনার শরীর যে আরো বেশি খারাপ হয়ে যাবে বৃষ্টিতে ভিজলে। সাধু বাবা, আপনি আমাদের সাথে যেতে পারবেন তো? হ্যাঁ পারবো, এইটুকু ক্ষমতা আমার আছে। আমি একদমই অসহায় হয়ে পড়েছি, খিদে তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, আমার সারা শরীর কাঁপছে, খুব কষ্ট হচ্ছে আমার। কিন্তু সাধু বাবা, আপনি তো বললেন না কারা আপনার এত বড় সর্বনাশ করেছে আর আপনাকে এইভাবে বৃষ্টির মধ্যে বিপদের মধ্যে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ সাধু বাবা, আমাদেরকে বলুন, আমরাও জানতে চাই। আমার সেই সব জিনিস মনে পড়লে প্রচন্ড কষ্ট পাই। আপন মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা আমি পেয়ে খুব ক্লান্ত হয়ে গেছি। তার মানে? আমার একজন শিষ্য ছিল, নাম গোবিন্দ। ওই গোবিন্দ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমাকে এই বিপদের মধ্যে বৃষ্টির দিনে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু আপনার মতো সাধু মানুষের ওপর কার এত আক্রোশ থাকতে পারে? আর কেনই বা এত আক্রোশ? আপনি তো কারোর কোনো জিনিসের প্রতি কোনো লোভ দেন না, তাহলে? সত্যি সাধু বাবা, সেই লোক কেমন যে আপনার মতো সাধু মানুষের ওপরও হিংসে করে? তাহলে তো বলতে হবে পৃথিবীর সবার সাথেই সে বিশ্বাসঘাতকতা করবে নিজে ভালো থাকবার জন্য। হ্যাঁ মা, তোমরা ঠিকই ধরেছ। পাশের গ্রামের জমিদারের কাছ থেকে টাকা খেয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার সর্বনাশ করার চেষ্টা করেছিল। টাকার লোভ থেকে কেউ ওকে বাঁচাতে পারলো না, কেউ না। বুঝতে পেরেছি, কিন্তু এইভাবে তো ওকে ছেড়ে দেওয়া যায় না। আমরা কালকে পাশের গ্রামে আম বিক্রি করতে যাব। যদি সেখানে সেই লোকের দেখা পাই তাহলে আপনাকে এসে বলবো। কিন্তু আমি যে তোমাদের এখানে থাকবো, তোমাদের অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না সাধু বাবা, আমরা 2 বোন এই ঘরে একা থাকি। আপনি থাকলে আমাদের সুবিধাই হবে, আমরা বরং আরো ভালোভাবে থাকতে পারবো। নিয়ে যান, নিয়ে যান, আম নিয়ে যান। আমাদের কাছ থেকে অল্প দামে কালকে ঝড়ে গাছ থেকে পড়া একদম সুন্দর সুন্দর তাজা আম নিয়ে যান। খুব অল্প দামে বিক্রি করে দেব। নিয়ে যান, নিয়ে যান, দেরি করবেন না, না হলে ফুরিয়ে যাবে। নিয়ে যান। এই যে মামুনি, তা কত করে আম বিক্রি করছো? আমার গিন্নি বাড়ির জন্য নিয়ে যেতে বলছিল, আমের চাটনি করে খাওয়াবে। বেশ অনেকদিন হাতে টাকা আসেনি। ভাগ্য করে একটা জমিদারবাবু পেয়েছিলাম, ওই জমিদারবাবু আমাকে দিয়ে কাজ করিয়ে হাতে টাকা দিয়েছে। একে দেখে মনে হচ্ছে এই সেই লোকটা। আরে কি হলো, দাম কি ভুলে গেলে নাকি? কি এত ভাবনা চিন্তা করছো? দেখো, বেশি দাম বাড়িয়ে বলো না, বলে দিলাম, তাহলে কিন্তু একদম ভালো হবে না। 1 কেজি আমের দাম মাত্র 30 টাকা, একদম তাজা আম।
না না, এতটা দিতে পারবো না। ওদিকে আবার গিন্নির জন্য মুরগির মাংস নিয়ে যেতে হবে। মুরগির মাংস আর আমের চাটনি, ভাত খাওয়া একদম জমে যাবে এই বর্ষার দিনে। তোমাকে আমি 20 টাকা দিতে পারি প্রতি কেজি, রাজি আছো? কাকা, আমরা অনেক দূর থেকে এসেছি, এত কম দামে যদি বিক্রি করি তাহলে আমাদের হাতে কিছুই লাভ থাকবে না। আর এই তো তোমরা চিৎকার করছিলে তোমাদের নিজেদের গাছের আম বলে, তাহলে নিশ্চয়ই তোমরা অন্য কোথা থেকে কিনে আনোনি এই আম। 20 টাকা প্রতি কেজি বিক্রি করলে তোমাদের হাতেই তো সব টাকা থেকে যাচ্ছে। কিন্তু ভাড়া দিতে হবে, ভ্যানে করে আমরা যে আমগুলো নিয়ে এসেছি, যার ভ্যান তাকে তো টাকা দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, ভয়ঙ্কর খেলা হবে। তাহলে তোমরা দুজন একটা কাজ করো, আজকে যখন অনেক দূর থেকে এসেছো, তাই বৃষ্টির দিনে আমাদের বাড়িতে না হয় খেয়ে যাবে। আর এই নাও 20 টাকা দিচ্ছি, 1 কেজি আম দাও। হ্যাঁ, ব্যাপারটা কেমন হলো? আমি তো লোকটাকে খারাপ ভেবেছিলাম। তাহলে বাহ, রান্নাটা তো খুব সুন্দর হয়েছে কাকি। কিন্তু কাকা, তুমি তো আমাদের চেনো না, জানো না, হঠাৎ করে ঘরে ডেকে নেমন্তন্ন করে খাওয়ালে কেন? তাতে কি হবে? আরে তোমরা দুটো বাচ্চা বাচ্চা মেয়ে অনেক দূর থেকে বাজারে বিক্রি করতে এসেছো। এই ঝড় বৃষ্টির সময় তোমাদের কষ্ট দেখে আমার একটু মায়া হলো। আর তাছাড়াও আমাদের বাড়িতে কোনো অতিথি তেমন একটা আসে না। অতিথির কথা আর বলো কেন, জমিদার বাবুর বাড়িতে অতিথি এসে যে কাণ্ড ঘটালো, সেই দিক দিয়ে দেখতে গেলে অতিথি বাড়িতে আসে না ভালোই হয়েছে। মানে কি হয়েছে কাকিমা? কোনো বিপদ হয়েছে নাকি? আরে বিপদ বলে বিপদ, সে কি কাণ্ড! জমিদার বাবুর সমস্ত সম্পত্তি এক রাতের মধ্যে একেবারে গায়েব হয়ে যাচ্ছিল। আমি ভাগ্যিস ছিলাম। আরে তুমি এমন করে না বলে ওদেরকে গোটা গল্পটা খুলে বলো না। ওরা না হয় খেতে খেতে গল্পটা শুনুক, তাহলে তো ভালো হয়। ওদের দুজনকে আজকে আর ছাড়ছি না, আমাদের বাড়িতেই থেকে যাবে। হ্যাঁ কাকা, ব্যাপারটা কি বলো তো, আমরাও শুনতে চাই একটু, আমাদেরকে বলো। তাহলে শোনো, আজকে থেকে 1 সপ্তাহ আগে এই গ্রামে একজন সাধু বাবা এসে এই বটতলায় বসবাস করতে শুরু করে। তা আমি একদিন কাজ করে বাড়ি ফেরবার পথে বামফট! সেই চোখ, সেই নাক, সেই কান! আরে তুই তো ছিলিস আগের জন্মে বিরাট বড় লোক, কিন্তু আজকে তুই এরকম ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? এই রে কলা, এই সাধু বাবা আবার কি বলছে? সাধু বাবা আমাকে কিছু বললেন? মানে মাথার উপর দিয়ে গেল যা বললেন আর কি, মানে ওরে গাধা, আমার কাছে আয়। তুই আগের জন্মে যে পাপ করেছিলিস তার প্রায়শ্চিত্ত এখনো তুই করে যাচ্ছিস, কিন্তু আমি তোর ওই চকচকে কপাল দেখে পরিষ্কার বলে দিতে পারছি, আর বেশি দিন নয়। মানে বেশি দিন হয় মানে আমি কি পটল তুলবো? মানে সাধু বাবা, মানে এই তো সবে বিয়ে করেছি, এর মধ্যে পটল তুললে তো মানে কেলো হয়ে যাবে, মানে বুঝতেই তো পারছেন। মানে অত মানে করিস না গাধা। আমাকে যদি 1 রাতের জন্য সেবা দিতে পারিস আর এই গাছতলা থেকে তুলে আমাকে একটা ভালো আশ্রয়ে রাখতে পারিস, তাহলে তোর পাপ আমি মুক্ত করে দেব। তুই কিছুদিনের মধ্যে প্রচুর টাকার মালিক হয়ে যাবি, তোকে আর কেউ রুখে দাঁড়াতে পারবে না। তোর হাতে প্রচুর টাকা চলে আসবে। টাকা আসবে? তার মানে আমার হাতে যদি টাকা আসে তাহলে আমি আমার গিন্নির জন্য গয়না গড়িয়ে দিতে পারবো, গিন্নিকে ভালো শাড়ি কিনে দিতে পারবো। না না, সাধু বাবাকে হাতছাড়া করতে চাই না। কি রে পাগল, কি ভাবছিস? বাবা, মানে বুঝতেই পারছেন, মানে কিন্তু মানে আপনি এমন আশীর্বাদ করতে পারবেন যাতে মানে আমি 2 দিনের মধ্যে বড়লোক হয়ে যাই। হ্যাঁ, পারবেন? পাগলা, খাবি কি? ঝাঁঝে মরে যাবি। আমাকে নিয়ে চল, ভালো ভালো খাবার দাবার খাওয়াবি, চল, তারপর দেখবি কি হবে। ঠিক আছে রে, তাহলে চলুন আমার সাথে, চলুন। এরপর সাধু বাবা আমিষ খাবে শুনে আমি তো বাজার থেকে সেদিন বিকেলেই বাজার করতে গেলাম। হ্যাঁ যাই, এখন আবার 1 কেজি খাসির মাংস কিনতে হবে। 700-800 টাকা খরচ হবে বটে, কিন্তু কি আর করবার, আমি তো কিছুদিনের মধ্যেই বড়লোক হয়ে যাব। এই টাকা কোনো ব্যাপার হলো? আরে গোবিন্দ যে, তা দুপুরবেলা বাড়িতে খেতে গিয়ে তারপর আর কাজে এলে না? সব ছোটখাটো কাজ আমি আর করবো না। 2 দিনের মধ্যে বড়লোক হয়ে যাব, তখন
লোককে কাজ দেব, দেখবেন আপনার মতো আমার বাড়ি হবে বিরাট বাড়ি। হ্যাঁ, তার মানে তোমার মাথায় কি বাজ পড়েছে নাকি? তুমি কিভাবে কথা বলছো? নাকি গাঁজা টাজা খেয়েছো? গাঁজার নৌকা পাহাড় তলি যায়। হ্যাঁ, কি হয়েছে? না না, মানে ব্যাপারটা হচ্ছে মানে আর কি, আমাদের ঘরে আর সাধু বাবা এসেছেন। তা সাধু বাবা বলছিল আমি দুদিনের মধ্যে নাকি বড়লোক হয়ে যাব। তা সাধু বাবার জন্য খাসির মাংস কিনে নিয়ে যেতে এসেছি, তাই জন্যই আর কি মানে মানে সাধু বাবা তোমাকে বড় লোক মানে হয়ে যাবে বলেছো, মানে বলেছে? শোনা 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 গোবিন্দ, আমাকে নিয়ে চলো না একটু। মানে আমি 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 চাষবাসের ব্যাপারটা একটুখানি মানে হাত দেখিয়ে বলবো। মানে সাধু বাবা বলবে যে কেমন মানে আর কি উন্নতি, মানে উন্নতি হবে নাকি অবনতি হবে, এটা আর কি। জমিদার বাবু, আপনি বুঝতে পারছেন না, এইভাবে যার তার সঙ্গে দেখা করেন না সাধু বাবা। আরে ভাই, আমি তোমার কাছে যে সে হয়ে গেলাম, আমাকে দয়া করে নিয়ে চলো ভাই, চলো না ভাই, আমার সোনা মোনা গুলুমুলু একটু। জমিদার বাবু, কি করছেন বাজারে? ঠিক আছে ঠিক আছে, চলুন আমার সাথে। তারপর সাধু বাবাকে যা বলবার আপনি খুলে বলবেন, যত সব ন্যাকামো। দেখুন, সাধু বাবা যদি রেগে যায় তখন আমি কিচ্ছু কিন্তু বলতে পারবো না। না না ভাই, তুমি আমার উপর বিশ্বাস রাখো ভাই, চলো চলো নিয়ে চলো। হ্যাঁ, এই যে সাধু বাবা, আপনার জন্য কাকে নিয়ে এসেছি দেখুন। আমাদের গ্রামে জমিদার বাবু স্বয়ং আপনার সাথে দেখা করতে এসেছে। আপনার সাথে কথা বলে সমস্তটা মানে জানতে পারবে। মানে এই তো এতক্ষণে একটা ভিত্তবান লোককে পেয়েছি। এই গরিব কুটির ঘরে থাকতে আমার ভালো লাগছে না। এই জমিদারের বাড়িতে থাকলে আমি মানে সাধু বাবা, আপনি আমার হাতটা একটু দেখে বলবেন যে আমার এবছরের অর্থ উপার্জন যোগ কেমন যাবে? দয়া করে যদি বলেন তাহলে খুব ভালো হয়। আমি যা দেখতে পাচ্ছি খুব একটা ভালো নয়। হাত দেখার প্রয়োজন নেই। তোর ওই চওড়া টাকের মতো কপাল সবকিছু দেখিয়ে দিয়েছে আমাকে। কি বলছেন সাধু বাবা? আরে এবছর তো জমিদার বাবুর জমিতে প্রচুর ফসল হয়েছে। ফলন হলে কি হবে? কিছুদিনের মধ্যেই প্রচন্ড বৃষ্টিপাত নামবে, বন্যা হবে, সব ফসল মায়ের ভোগে চলে যাবে। অতএব সব জিনিসটাই একটু দেখতে হবে। তাহলে সাধু বাবা, বিপদের হাত থেকে কিভাবে রক্ষে পাবো? দয়া করে আপনি কিছু করুন। আমি প্রচুর প্রচুর টাকা লাগিয়েছি এই জমিতে ফসল ফলানোর জন্য। যদি কিছু হয়ে যায় আমি সমস্ত কিছু হারিয়ে ফেলবো। দয়া করুন। আমাকে তোদের ঘরে আশ্রয় নিতে হবে। ওখানে গিয়ে আমি এক রাত থাকলেই সমস্যার সমাধান বের করতে পারবো খুব সহজে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি তো গোবিন্দর বাড়িতে আশ্রয় নিয়েছি, তোর বাড়িতে। তাতে কি হয়েছে? গোবিন্দ তো আমারই লোক। আজকে মাংস ভাত খাচ্ছেন, এখানে খেয়ে নিন। আমি কিন্তু বিকেল বেলাতে আপনাকে টেনে নিয়ে আমাদের বাড়িতে যাব। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটাই হবে না হয়। গোবিন্দ, তোমার স্ত্রীর রান্না বান্না হলো? জমিদার বাবু এসেছে যখন, তাহলে না হয় ওনাকেও এখানে খেয়ে যেতে বলো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে যত সব উটকো ঝামেলা চলে আসে কোত্থেকে। বেটাকে ঘরে না হলে ভালো হতো। যত সব। ব্যাস, জমিদারের ঘর থেকে টাকা হাতিয়ে নিয়েছি। আর এখানে থাকা যাবে না। রাতের মধ্যেই গা ঢাকা দিতে হবে। না হলে যদি জানতে পারে আমি চুরি করেছি, তাহলে ব্যাপারটা ঠিক দেখাবে না। এ কি সাধু বাবা, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? এই মানে এরকম মানে আপনি পুঁটুলিটা ওখানে ফেলে দিয়ে চলে এসেছিলেন তো? আমি তো রাত্রির বেলাতেই আপনাকে দিতে এলাম। আমার গিন্নি তো আপনাকে মানে শ্রদ্ধা করতো, তাই মানে, কিন্তু আপনার হাতে এতগুলো টাকা কেন? না মানে মানে ওই জমিদার আমাকে এক গাদা টাকা দিল, আমি চাইনি। মানে কি জন্য দিল আমিও ঠিক জানি না, বুঝতে পারছি না। তার মানে জমিদার বাবু আপনাকে টাকা দিল, আর আপনি রাতের বেলা কোথায় যাচ্ছেন? আমার আর এখানে থেকে কি লাভ? মানে পালিয়ে যাচ্ছি। মানে আমি এখান থেকে মানে। কি ব্যাপার? রাতের বেলা কারা ওখানে কথা বলছে? গোবিন্দ, তুমি এত রাতে এখানে কি করছো? ভাগ্যক্রমে চলে এসেছি জমিদার মশাই। এই সাধু বাবা আপনার ঘর থেকে মনে হচ্ছে টাকা ঝেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল। এই দেখুন, ঠিক সময় চলে এসে আটকে দিয়েছি।
কি আবোল তাবোল কথা বলছো? তুমি তো আমাকে টাকা নিয়ে আসতে বলেছিলে জমিদারের ঘর থেকে। তাই নাকি? গোবিন্দ তো এরকম করবার লোক নয়। এমন অনেক সময় গেছে আমি গোবিন্দকে একা ঘরে রেখে গেছি, কোনো দিন একটা জিনিস এদিক থেকে ওদিক করেনি। ঠিক আছে, বুঝতে পেরেছি। গোবিন্দ, আমাদের লাঠিয়ালগুলোকে ডাকতো, বেটা সাধুকে এক্ষুনি গ্রামের বাইরে ঠেঙিয়ে বার করে দিয়ে চলে আসতে হবে। বুঝলে মামনিরা, এই হলো গল্প। তারপর তো আমরা সবাই মিলে বৃষ্টির রাতে ওই সাধুকে একদম গ্রাম ছাড়া করে দিয়ে চলে এলাম। ব্যাস, আমাদের শান্তি। তাই নাকি? তাহলে সেটাই যদি হয়, আমরাও কিন্তু আমাদের আমবাগান থেকে গত রাতে একজন সাধু বাবাকে উদ্ধার করেছিলাম। সে বলেছিল নাকি তার এক শিষ্য ছলনা করেছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদেরও এরকম গল্পই শুনিয়েছিল। কিন্তু ব্যাপারটা কেমন হলো? তোমাদের ঘরে ওই সাধু গিয়ে উঠেছে আর তোমরা ঘরটা একা ছেড়ে দিয়ে চলে এসছো। মনে হচ্ছে তোমাদের ঘরে জিনিসপত্র সব গেল গো। সেরকম কোনো কারণ নেই, কারণ আমাদের বাড়িতে এমন কিছু সোনাদানা নেই যে সে চুরি করে নিয়ে যেতে পারবে। আর টাকা পয়সাও তেমন নেই। আমরা দিন আনি দিন খাই, দুই বোন মিলে কষ্ট করে উপার্জন করি। কিন্তু কাকা, একটা সাধুকে একবার ধরে শাস্তি দিলে হয় না? লোকজনের কাছে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে আর মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের বাড়িতে চুরি করে বেড়াচ্ছে। সেটাই করতে হবে। চলো তো জমিদারবাবুর কাছে একবার যাই, গিয়ে সমস্ত ঘটনা বলি। তারপর ওই সাধুকে আরেকবার ধরে জব্দ করতে হবে। তাই চলো কাকা, আমিও যাব তোমার সাথে। না না, তাহলে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। একটা মানুষ দিনের পর দিন ঢপ মারবে, মানে মিথ্যে কথা বলে যাবে, মানুষকে বোকা বানাবে। এবার তো মনে হচ্ছে একবার জব্দ করতেই হবে। তাহলে আর দেরি করা যাবে না। আজকের রাতেই কিছু একটা ব্যবস্থা করতে হবে, যাতে করে ওই সাধুকে ধরে শায়েস্তা করা যায়। আমার মনে হচ্ছে ও আমাদের বাড়ি থেকেও পালিয়েছে। ও জানে আমরা আম বিক্রি করতে এসেছি এখানে। এখান থেকে টাকা পয়সা নিয়ে গেলে নিশ্চয়ই আমাদের ঘর থেকে টাকা পয়সা চুরি করে পালাতো। সেটার বলতে, এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া মানে নিজের ক্ষতি নিজে ডেকে আনা। তাহলে জমিদার বাবু, আপনার কিছু লাঠিয়ালকে আমার সাথে দিন তো, আজকে রাতে একটা ব্যবস্থা করে দিয়ে চলে আসি। শুধু লাঠিয়াল কেন, আমিও যাব তোমার সাথে। আমিও দেখি ওই বেটা সাধুর কত দম হয়েছে। আরে, তোমরা দুজনে ফিরতে এত দেরি করলে কেন? আমি ভাবলাম রাস্তায় বোধহয় কোনো বিপদ হয়েছে। আসলে তোমরা দুটো ছোট ছোট মেয়ে তো। না না সাধু বাবা, আমাদের ওই বিক্রি বাট্টা করতে একটু দেরি হয়ে গেল। আর তাছাড়া ঝড় বৃষ্টির সময় তো, সেই কারণেও একটু অসুবিধা হচ্ছিল। আপনি দুপুরবেলা কিছু খেয়েছিলেন নাকি খালি পেটে ছিলেন সাধু বাবা? আমি আর কি খাবো? এই তোমার ঘরের পাশে দুটো আম রাখা ছিল, ওই আমগুলো খেয়ে বেশ ঠান্ডা হয়েছিলাম, ভালো লাগছিল। তো একটা কথা বলো তো মায়েরা, তোমরা ওখানে বিক্রি করে টাকা পয়সা কিছু পেয়েছো? এই দেখুন, বেশ অনেক কটা টাকা হাতে করে এনেছি। এত টাকা আমরা জীবনে প্রথম দেখছি। আপনি ঘরটা পাহারা দিয়েছিলেন বলেই আমরা কিন্তু এত দূর গিয়ে বিক্রি করতে পেরেছিলাম। এই তো, আমি তো এইটাই চেয়েছিলাম। এবার যখন ওরা বিশ্রাম নেবে, তখন আমি এই টাকাগুলো নিয়ে এখান থেকে কেটে পড়বো। ব্যাস, তাহলে আমার 16 কলা পূর্ণ হয়ে যাবে। তারপর আবার অন্য গ্রামে গিয়ে অন্য কোনো লোককে মুরগি বানাতে হবে। কি ভাবছেন সাধু বাবা? ভাবছি আপনার জন্য আজকে মাংস রান্না করে খাওয়াবো। আপনি মাংস খান তো? না না সাধু বাবা, মাংস খাবেন কেন? আমি তো শুনেছি ওনারা, মানে অর্থাৎ সাধু বাবা, মাছ মাংস এসব কিছু ছুঁয়েও দেখেন না। তাহলে কি আমি ভুল শুনলাম? ছাড়ো, তোমরা এত চিন্তা করো না। আমি মাংস খাই, আর তোমরা যখন নিজের হাতে রান্না করে খাওয়াবে বলেছো, তাহলে তো আর কোনো ক্ষতি নেই। আমি খাবো, তোমরা যা খাওয়াবে আমি তাই খাবো। আরে সাবাস, এত সুন্দর মাংস রান্না আমি কোনোদিন আগে খাইনি। আসলে কেউ আমাকে এত যত্ন আরতি করে খাওয়ায়নি। তোমার মতো মেয়েরা যেন সারা জীবন সুখী হয়। হয়তো আমি আর কোনোদিন এখানে আসবো না, তবে তোমাদের এই হাতের রান্না আমি ভুলবো না। কেন আসবেন না কেন? আপনি তো মনে করলেই আমাদের বাড়িতে আসতে পারেন।
কেন আসবেন না তুমি বুঝতে পারছো না? তোমার এই টাকাগুলো হাতিয়ে নিয়ে সারা জীবনের মতো এখান থেকে কেটে পড়বে, আর ওর টিকিটুকু খুঁজে পাওয়া যাবে না। এটাই তো এতদিন ধরে করে এসেছে, লোকের সঙ্গে দুশ্মনী করে এসেছে। হ্যাঁ বেটা, আমার ওখান থেকে টাকা ঝেড়ে দিয়ে এসে এখানে তুমি উঠেছ এই দুটো বাচ্চা মেয়ের ক্ষতি করবার জন্য। ওরে বাবা রে, তোমরা এখানে কি করছো? আমি আমি কিছু করিনি। আমি একদম বদলে গেছি। আমি আমি কিছু করিনি। আমি তো শুধু এখানে এসে উঠেছিলাম, মানে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। মানে আমি এদের কোনো ক্ষতি করিনি। সে যাই হোক, আমরা সব শুনতে চাই না। ওরা সম্পর্কে আমার ভাইজি হয়, আর আমি চাই না তোর মতো লোক এখানে ওদের সঙ্গে আর এক মুহূর্ত থাকুক। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে চলে যাও, না হলে কিন্তু তোমার কপালে দুর্গতি আছে বলে দিলাম। কি হলো, কথাটা কানে যাচ্ছে না নাকি মাংসের লোভ ছাড়তে পারছে না? না না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমার আমার আর ভুল হবে না। আমি এক্ষুনি দৌড়ে পালিয়ে যাচ্ছি এখান থেকে। সত্যি মা, তোমার হাতে জাদু আছে বলতে হবে। এত সুন্দর রান্না বৃষ্টির দিনে মাংসের ঝোল ভাত আমাকে গিন্নি কবে যে রান্না করে খাইয়েছেন আমি ভুলে গেছি। মাঝে মাঝে তোমাদের এখানে বেড়াতে আসতে হবে। ঠিকই বলেছেন জমিদার বাবু, মাঝে মাঝে কেন, আমরা প্রায় বেড়াতে আসব। আর এটা তো আমাদের বাড়ি আজ থেকে। কিন্তু একটা কথা বলো তো, তোমরা দুজন এখানে থাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এতদিন একাই ছিলাম কাকা। আমাদের এই আম বাগানের আম পেড়ে গ্রামের 2-4 জন লোককে হাতে দিয়ে যা 2-4টে চাল ডাল পেতাম, সে সব কিছু দিয়েই আমাদের জীবন চালাতাম। হ্যাঁ কাকা, আর তোমরা আমাদের বাড়িতে যদি সপ্তাহে 1-2 দিন পরে আসো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আসলে আমাদের তো নিজেদের বলে কেউ নেই। আরে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের এই ছোট বাড়িটা আমি পাকা বানিয়ে দেব। এইভাবে মাটির বাড়িতে থাকা যায় না, বৃষ্টির সময় খুব অসুবিধা হয়, তাই না গোবিন্দ? হ্যাঁ জমিদার বাবু, দেখেছো আমাদের জমিদার বাবু কত মহান মনের মানুষ, সবার কত উপকার করেন, সবাইকে কত ভালোবাসেন। এই জন্যই জমিদার বাবুকে সবাই খুব ভালোবাসে। তবে হ্যাঁ, আজকে যাওয়ার সময় আমাদের গাছের আম কিন্তু নিয়ে যেও, পয়সা লাগবে না। কেমন লাগলো আমাদের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।